যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালী জেলায় ২০১৮ সালে ৪টি ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন সরকার। প্রকল্পের কাজ শুরু হয় ওই বছরের জুলাই মাসে। ৩ বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে বারবার দরপত্র বাতিল সহ নানা কারণে ৮ বছর পেরিয়ে গেলেও কাজ হয়েছে মাত্র ২৭%। দ্বিতীয় দফায় সংশোধন প্রস্তাবে ব্যয় ধরা হয়েছে প্রায় দ্বিগুণ। এই বিষয়ে সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার মেজবাহুল হক। সঙ্গে আছি আমি তিন্নি অধিকারী। মেজবাহুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি সমকাল স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা জানতে চাইবো সেটা হচ্ছে এত দেরি কেন হচ্ছে এবং এই দেরি হওয়ার ফলে কি কি প্রভাব পড়ছে আসলে? জি, এখানে আমাদের ২০১৮ সালে এই ৪টা ৫০০ বেডের হাসপাতাল, মেডিকেল কলেজ ও হাসপাতাল, ইতিমধ্যে সেসব জায়গায় মেডিকেল কলেজ আছে, কিন্তু এখন মেডিকেল কলেজগুলো অন্য জায়গায় অন্য ছোট হাসপাতালে সেখানে প্র্যাকটিস করে। আর সম্মিলিতভাবে একটা বড় অবকাঠামো করার উদ্যোগ নেওয়া হয়েছিল। আপনি নিশ্চয়ই জানেন যে এই জেলাগুলো হলো যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালী। তখন ব্যয় ধরা হয়েছিল ২,১০৩ কোটি টাকা। কিন্তু আপনি দেরি হওয়ার অন্যতম কারণ হলো যে এই প্রকল্পটা নেওয়া হয়েছিল ভারতীয় এলওসি ঋণের আওতায়, যেটা অন্য নির্মাণ কাজের জন্য ছিল। সেটা কনভার্ট করে হাসপাতাল করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেটা শুরুতে ওই ঋণটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়। পরবর্তীতে দেশীয় টাকায় এটা করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু আমরা জানি আমাদের অর্থনৈতিক অবস্থা, বাজেট থেকে এত বড় অর্থায়ন করার একটা জটিলতা তৈরি হয়। আবার ব্যয় যখন আমরা শুরু করি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বড় সমস্যা হচ্ছে যে যখন আমরা ফিজিবিলিটি স্টাডি করি, সেগুলো যথাযথভাবে হয় না, বা আমরা অনেক ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যে একটা নাম করার জন্য একটা উদ্যোগ নিয়ে ফেলি, পরবর্তীতে সেটা আমাদের আর্থিক সক্ষমতার সাথে যায় না। এই কারণে এই সব করতে করতেই প্রায় ৩-৪ বছর চলে যায়। এই কারণে আমি যখন প্রকল্প পরিচালকের সাথে কথা বললাম যে আমাদের যদিও উদ্যোগটা নেওয়া হয়েছিল ১৮ সালে, কিন্তু ওই শেষ পর্যন্ত এটার কাজ শুরু হয়েছিল ২০২৪ সালে। তো তাছাড়া আমাদের আরেকটা বিষয় হলো যে হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে আমাদের আরও একটা বড় জটিলতা আছে। সেটা হচ্ছে যে আমি এই নিউজে সেটা আমি উল্লেখ করিনি, কিন্তু অন্য একটা খুঁজতে যে আমরা পেয়েছিলাম যে বাংলাদেশে যে হাসপাতালে অনেক ওষুধ কিংবা যন্ত্রপাতি যেগুলো লাগে, সেগুলো অন্য সাধারণ ইঞ্জিনিয়ার বা অন্য কিছুর মাধ্যমে এটা করা সম্ভব না, কারণ এটা ডাক্তার দিয়ে করতে হবে, ডাক্তারেরাই এটা ভালো বুঝবে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ডাক্তারেরা মানে চিকিৎসা বিজ্ঞানে যতটা মনোযোগ দেয়, বা সে একের পর এক ডিগ্রি নিবে, ভালো বিদেশ যাবে চিকিৎসার জন্য, কিন্তু সেটা ম্যানেজমেন্টের খুব একটা তারা আগ্রহী হয় না। এসব কারণে আমাদের ম্যানেজমেন্টের পার্টটা খুব দুর্বল থাকে। এবং আমি এই নিউজটা করতে যে সচিব নিজে আমাদের এই নিউজে বক্তব্য দিয়েছে যে একটা হাসপাতালে ৫ বার দরপত্র আহ্বান করে এটা পরিবর্তন করতে হয়েছে, তারা কাজ করেনি। এসব নানামুখী সমস্যার কারণে মূলত দেরি হওয়া, এবং সেটা দেরি হতে যে কিছু নতুন কাজও যুক্ত হয়েছে, এবং দেরি হলে আপনার ডলারের বিনিময় হার সব কিছু মিলে এই ব্যয়টা এখন ৩,৭৭২ কোটি টাকায় প্রস্তাব করা হয়েছে, মানে প্রায় দ্বিগুণ। তো প্রকল্পের কাজ তো জুলাই মাসে শুরু হয়েছে, তো এখন কি অবস্থা, প্রকল্পটার অগ্রগতি কতদূর? এটা তো স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় স্বাস্থ্য অধিদপ্তরের কাজ। তো তারা স্বাস্থ্যসেবা প্রশাসনিক মন্ত্রণালয় হিসেবে তারা এই প্রস্তাবটা পাঠিয়েছে। সেখানে তারা উল্লেখ করেছে এখানে ভৌত কাজের অগ্রগতি হয়েছে ২৭%, মানে গত জুন পর্যন্ত তারা হিসাব দেখেছে। এখানে এই ২৭ দেখা। তো এখানে হলো মনিটরিংয়ের পার্টটা করে মূলত প্ল্যানিং কমিশন তাদের। তো তারা বলছে যে এতদিনের আগের প্রকল্প যদি এটা এখন মাত্র ২৭% হয়, তাহলে আগামীতে যে তারা যে প্রস্তাব পাঠাচ্ছে ২০২৯ সালে করার, সেটাও হবে কি না সেটা নিয়েও তারা সন্দিহান প্রকাশ করেছে। এবং আপনি আগের প্রশ্নে একটু বলেছিলেন, কিন্তু এটার একটা অর্থনীতিতে বা স্বাস্থ্যসেবা চিকিৎসায় কিভাবে এটা প্রভাব পড়ে, এটা আসলে ত্রিমুখী প্রভাব। এই প্রভাবটা খুবই দেশের জন্য খারাপ। কারণ হলো যে প্রথমত আমাদের হলো আপনাকে চিকিৎসা দিবেন, হাসপাতালে চিকিৎসাটা পাচ্ছেন না। আপনি জানেন সম্প্রতি হাম বা বিভিন্ন মহামারী আমরা লেগে আছে, একটা
আমরা এই হাসপাতালটা যদি ধরেন 2021 সালে শেষ হওয়ার কথা ছিল, তাহলে 500 বেডেড হাসপাতালে 5টা বিভাগীয় শহরে অনেক মানুষ এটা চিকিৎসা নিতে পারতো। পারতো, সেটা পারলো না। 2 নম্বর কথা হচ্ছে আপনার ওই ওই 4টা হাসপাতালেই কিন্তু এখন আগে থেকেই কিন্তু মেডিকেল কলেজ আছে। তার মানে কি আপনার মেডিকেল কলেজে যারা শিক্ষার্থী তারা কিন্তু হাসপাতালে হাতে কলমে প্র্যাকটিস করে, এবং প্র্যাকটিস না করলে আপনি শুধু বই পড়ে যদি ডাক্তার হন এটা ভবিষ্যৎ খুবই অন্ধকার, ডাক্তার হওয়া সম্ভব না। বাট ওরা এখন পর্যন্ত হয়তো আশেপাশের কোনো ছোট হাসপাতাল আছে সেখানে যা প্র্যাকটিস করে, কিংবা কোনো বেসরকারি, মানে প্রপার প্রশিক্ষণটা হচ্ছে না। তার মানে আমাদের এত বড় বড় মেডিকেল কলেজের যারা ডাক্তার হবে ভবিষ্যতে তাদের প্রশিক্ষণে অনেকটা গ্যাপ থাকছে। 3 নাম্বার হচ্ছে যে আপনার এই যে দায়, কারণ হলো আপনার ব্যয় ছিল 2000 হয়ে যাচ্ছে 4000, এটা তো আপনার সরকারের উপর বার্ডেন। আর আপনাকে আরেকটা আমি বলে রাখি যে সরকারি ধরনের উন্নয়ন প্রকল্পগুলো নাই সবসময় ঋণের টাকায়। ঋণ বলতে সরকারের যে একটা ব্যয় থাকে যে পরিচালন বাজেট আর উন্নয়ন বাজেট, সরকার যে আয় করে সেটা পরিচালন বাজেট দিয়ে কোনো রকম হয়, আর যত রকমের উন্নয়ন হয় সেটা দেশি হোক বিদেশি হোক ঋণ করে করতে হয়। কারণ এই ঋণের দায় তো আমাদের উপর চাপছে, এবং যত বাড়ছে ব্যয় আমাদের সরকারের উপরও আলটিমেটলি এটা বেড়েই যাচ্ছে। এই হলো 3মুখী একটা চাপ আর সমস্যা তৈরি হয়। হ্যাঁ, এখন যে জিনিসটা জানতে চাই আপনার কাছ থেকে, যে এই প্রকল্পের খরচ তো ইতোমধ্যে দ্বিগুণ হয়ে গেছে, তাহলে এই বাড়তি টাকা কোথা থেকে আসবে? কোথা থেকে আসার কোনো সুযোগ নাই, আপনাকে সরকারকেই দিতে হবে। তো এখানে একটু মানে এখানে মূলত ব্যয়টা বাড়ছে যে আমরা আমাদের এই যে কী বলে নির্মাণ পিছিয়ে যাওয়ার কারণে আমরা করতে পারছি না এখন, এটা তো একটা আছে। তাছাড়া হয়তো 2018 সালে যখন উদ্যোগ নেওয়া হয়েছিল তখন কিছু কম কম্পোনেন্ট ছিল এটার সাথে, এটার সাথে আবার কিছু যুক্ত হয়েছে, এসব কারণে মূলত বাড়ছে। কিন্তু আমাদের এই টাকাটা আসলে কোথা থেকে আসবে? টাকাটা আসবে হলে আপনার সরকারই দিবে, সরকারের রাজস্ব থেকেই, সরকারের বাজেট থেকেই দিতে হবে। এখন এখন সরকার আয় করে ব্যয় করে, সরকার জনগণের কাছ থেকে নেয়। সরকার আয় হলো 3টা উৎস, জনগণের কাছ থেকে কর নেয়, আবার দেশি উৎস থেকে ঋণ করে, বাইরে থেকে ঋণ করে, ওই বাজেট থেকেই দিতে হবে, এখানে আর কোনো ওয়ে নাই। আচ্ছা, তাহলে তো আমরা এর ফলে কি জনগণের ওপর কি কোনো চাপ পড়বে কিনা, যেহেতু ব্যয় বেড়ে দ্বিগুণ হয়ে গেছে এবং সরকারকেই সেই জিনিসটা দিতে হবে? এটা কিন্তু একটা প্রত্যক্ষ, এটা সরাসরি চাপ পড়ে না, কিন্তু একটা প্রত্যক্ষ বড় ধরনের চাপ পড়ে। কারণ হলো আপনাকে, আমি তো আগেই বললাম আপনাকে, যে ধরনের প্রকল্পগুলো ঋণ নিয়ে করতে হয়, তখন এই ঋণের টাকা শোধ করতে গেলে সরকারের উপর একটা বার্ডেন তৈরি হয়। কীরকম সেটা, যখন ধরেন যে আপনার সরকার তো ঋণ নিচ্ছে দেশি বা বিদেশি যে কোনো জায়গা থেকে, যদি বিদেশি ঋণ হয় তাহলে ডলারে পেমেন্ট করতে হয়। আপনি জানেন ডলার যখন আমাদের ক্রাইসিস, ডলার এখনও খুব একটা বেশি ভালো অবস্থায় নেই, আমাদের রিজার্ভটা কিছুটা বেড়েছে, কিন্তু গত 3-4 বছর থেকে একটা ডলার ক্রাইসিসের ভিতরে আছি। তখন কি হয়, আমাদের এই ডলারের দাম, এই কারণেই কিন্তু এখানে একটা ব্যয় পড়ার অন্যতম কারণ বিনিময় হারের সাথে আমরা তো অধিকাংশ জিনিস আমদানি করি, আমদানি করলে বিনিময় হার যদি আমাদের টাকার মান যদি কমে যায় তখন অটো জিনিসটার দাম বেড়ে যায়। আমাদের এটা একটা সরাসরি হয়তো ইফেক্ট পড়ে না, কিন্তু এক ধরনের সরাসরি হয় মানুষের উপর ইফেক্ট পড়ে, যে এই ধরনের দায় যখন বেড়ে যায় সরকারের, তখন সেটা আলটিমেটলি মানুষের জীবনযাত্রার ব্যয়ের উপরে মারাত্মকভাবে প্রভাব ফেলে। এই যে প্রকল্পের খরচ বাড়ছে, এই দায়টা কার? এই দায়টা হলো আমাদের ব্যবস্থাপনার, বা আমাদের সার্বিক ব্যবস্থাপনারই বলতে পারেন। কারণ হলো আমাদের একটা বিষয় আছে কি, যে রাজনৈতিক দর্শন, আমি স্বাস্থ্যমন্ত্রী, আমাকে এখন দেখাইতে হবে যে আমি এই কাজ করছি। কিন্তু আমি যখন ঘোষণা দিয়ে দিলাম যে এই 4টা হাসপাতাল করব, কিন্তু এর জন্য কত টাকা দরকার, এটা আমাদের জন্য কতটুকু প্রয়োজন, এটার জন্য আসলে কি উপকার হবে, কি উপায়ে করলে আমাদের ভালো হবে, এই জন্য একটা সব প্রকল্পের আগে একটা ফিজিবিলিটি স্টাডি করার প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে এটা খুবই দুর্ভাগ্যজনক যে এই বিষয়গুলো প্রথমে খুব একটা আমলে নিয়ে করা হয় না। তারপর যখন করা, তো আমরা তো ঘোষণা দিয়ে ফেলেছি, আমরা শুধু চাই যে কাজের লিস্টটা বাড়ানো, কিন্তু আসলে যে এটা লিস্ট অনুযায়ী আমরা কতটুকু, আমরা যেই প্রত্যেকটা কাজ করছি সেটার কতটুকু সাকসেস ভাবে কাজটা করতে পারবো সেটার দিকে আসলে আমরা নজর দেই না, যার কারণে এই অবস্থা। জি, আপনি ঠিকই বলেছেন। শেষ পর্যন্ত আমাদের এই কাজগুলো না হয় তো আমরা সাধারণ মানুষ সেই সুবিধাটা
থেকে বঞ্চিত থাকি। এবং সবশেষে আপনার কাছ থেকে যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে যে এসব ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট আছেন বা বিশেষজ্ঞ যারা, তারা কি বলছেন? এবং আমরা কিন্তু প্রায়শই দেখে থাকি যে সরকারি যত প্রকল্পগুলো আছে একবার কাজ শুরু করলে হয়তো তারা বলে যে কাগজে কলমে লেখা থাকে 2 বছর থেকে 4 বছর সময় লাগবে, কিন্তু এটা আমরা বাস্তবে সেই প্রকল্পটা বাস্তবায়ন হতে কিন্তু দীর্ঘ সময় লেগে যায়। তো এই রকম যদি হতে থাকে তাহলে সরকারি প্রকল্পগুলোর ওপর জনগণের আস্থা থাকবে কিনা ভবিষ্যতে? হ্যাঁ, এটা আপনি বললেন যে বিশেষজ্ঞরা কি বলছেন, তাদের বক্তব্য হচ্ছে যে আমরা এখন একটা পর্যায় থেকে অর্থনৈতিকভাবে আরেকটা পর্যায়ে যাচ্ছি আরকি। আমরা এতদিন এলডিসি ছিলাম, মানে স্বল্প আয়ের দেশে ছিলাম। এখন আমরা এটা স্বল্প আয়ের দেশ থেকে উন্নত এলডিসি উত্তরণ করতে চাচ্ছি। এখানে কিন্তু আমাদের ঋণের বিষয়গুলো অনেক চাপ থাকবে। মানে কেন অনেক বাড়তি দায় তৈরি হবে। এতদিন আমরা অনেক জায়গা থেকে সফট লোন পাতাম। মানে কম সুদে বা কিছু অনুদান এবং কম সুদের ঋণ পেতাম। কিন্তু আগামীতে আমরা এই জিনিসগুলা ক্রমান্বয়ে কমতে থাকবে। কারণ আমরা একটা পর্যায়ে উন্নীত হচ্ছি। সেক্ষেত্রে আমাদের এসব প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের আরও জোরালো মানে মনিটরিং থাকতে হবে। জবাবদিহিতার আওতায় আনতে হবে বিশেষজ্ঞদের মত। কারণ হলো যে আমরা এতদিন গেছে এক ধরনের, কিন্তু আগামীতে তো আমাদের এই দায়, এই ঋণের ভার তো আর বাড়ানো যৌক্তিক হবে না। এ কারণে কোনোভাবেই এই বারবার ব্যয় বাড়ানো, বারবার সময় বাড়ানো, এগুলোকে সরকার যাতে প্রশ্রয় না দেয় সে বিষয়ে কঠোর অবস্থান যেতে হবে। ২ নম্বর কথা হচ্ছে যে এই যে ২ নম্বর যেটা আসলে আসতে চাচ্ছিলাম আমি, সেটা হচ্ছে যে জনগণের আস্থা থাকবে কিভাবে এই সরকারি প্রকল্পের ওটা উপরে? আপনি আমাদের এই বেশ কিছু প্রকল্প নিয়ে আমাদের জনগণের প্রতি আস্থাহীনতা অবশ্যই দেখা দিয়েছে। যা আপনি জানেন যে দেখা যাচ্ছে যে এক জায়গায় ছোট ব্রিজ হয়ে যাচ্ছে, ২ পাশে রাস্তা নাই। এরকম অনেক অপ্রয়োজনীয় ব্যয়। এখানে হয় কি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মন্ত্রী চাইছেন এখানে একটা জিনিস করতে হবে, সেটাই করা লাগবে। এখানে আরেকটা বিষয় হয় কি যে অনুমোদন, বিভিন্ন জায়গায় অনুমোদনের ব্যাপার আছে। যেমন একে অনুমোদন করতে হবে না, তখন হয় কি চতুরতা করে আমরা একটা কম ব্যয় দেখাই, এর বেশি উপকার হবে এসব জিনিসগুলো দেখাইতে যেয়ে বাস্তবায়ন করতে গিয়ে তখন ধীরে ধীরে আবার যে ব্যয় বাড়ানোর বিষয়গুলো থাকে বা আমরা যেই প্রফিট যে উপকারগুলো পাবো ভাবতাম সেগুলো থাকে না। এসব নানা রকম সমস্যা তৈরি হয়। সুতরাং এটা মানুষের কাছে আস্থা তো নাই। ইতিমধ্যেই অনেক প্রকল্প নেওয়া হয়েছে যা মানুষের কোনো উপকার আসে না। সুতরাং সংশ্লিষ্টদের এইজন্যই বারবার তারা বলছেন যে এতদিন তো হয়েছে, এখন আমাদের যাতে এ ধরনের আর মানে অপব্যয়, অপচয়, দুর্নীতির মাধ্যমে বা ওই অযৌক্তিকভাবে ফোলানো-ফাপানোভাবে দেখানোর জন্য এত প্রকল্প নিচ্ছে, এইসব থেকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এজন্য সরকারকেই কঠোর অবস্থানে থাকতে হবে। মেজবাহুল হক, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল আজকের আমাদের সংবাদ পর্যালোচনার বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো খবর নিয়ে আবারও যুক্ত হব আপনাদের সাথে। ততক্ষণ সমকালের সঙ্গেই থাকুন।